আলাইকুম সবাইকে, আমি জাহিদুল ইসলাম রিফাত। আজকে আমরা পড়বো এইচএসসি এর ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের তোমাদের সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলা একটি ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করব। তো যেহেতু 7টার মতো অধ্যায় আমরা শেষ করব, ভিডিওটি একটু বড় হতে পারে, তবুও ধৈর্য সহকারে দেখতে হবে। আর এই ক্লাসটি দেখার পর তোমরা যদি বিগত সালে এমসিকিউ এবং সৃজনশীলগুলো একবার দেখে ফেলো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তো তাহলে শুরু করা যাক। দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে ব্যাংক জিনিসটা কি, বা ব্যাংক বলতে কি বোঝায়। ব্যাংক মূলত ঋণের ব্যবসা করে। কিভাবে ঋণের ব্যবসা করে? আমাদের থেকে, অর্থাৎ আমানতকারী থেকে বা জনগণ থেকে অলসত্বগুলো সে কালেক্ট করে। হ্যাঁ, মানুষ ব্যাংকে টাকা রাখে কেন? নিরাপত্তার জন্য, এবং যে বিনিয়োগের উদ্দেশ্যে টাকা রাখে। তো মানুষ ব্যাংক কি করে? মানুষদের মানে আমানতকারী থেকে বা মানুষদের থেকে টাকা কালেক্ট করে জমা করে। এবং কিছু ব্যক্তি আছে যাদের টাকার জন্য ব্যবসা করতে পারতেছে না, তাদেরকে কি করে? ঋণ দেয়। তাহলে ব্যাংক মূলত কিসের ব্যবসা করে? ঋণের ব্যবসা করে। হ্যাঁ, ব্যাংকের মূল আয়ের উৎস হচ্ছে জনগণকে ঋণ প্রদান করে যেই টাকা ইনকাম করে বা ঋণের সুদ, এটা হচ্ছে তার মূলত আয়। আচ্ছা, তাহলে ব্যাংক কি? ব্যাংক মূলত হচ্ছে জনগণ থেকে টাকা নিয়ে এই আবার জনগণকে সেম টাকা ঋণ দেয়, আর ঋণের মাধ্যমে যে টাকাগুলো পায়, ঋণের সুদ, এটা হচ্ছে তার আয়। তাহলে সে একটা ঋণের ব্যবসায়ী। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আসতে পারে যে ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে? ব্যাংক শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন বা ইউরোপীয় বিভিন্ন দেশের আঞ্চলিক শব্দ থেকে। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ আছে, যেমন জার্মান, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক শব্দটির উৎপত্তি হচ্ছে জার্মান শব্দ BANKE, ব্যাংক, এটা হচ্ছে জার্মান শব্দ। আর ইতালি শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলতে পারে কোন ইতালীয় শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি? ব্যাংকো থেকে। কেমন? আচ্ছা, আর ব্যাংক মূলত কিসের ব্যবসা করে? ঋণের ব্যবসা করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদেরকে যদি বইয়ের সংজ্ঞা দিতে হয়, তাহলে আমরা বলবো যে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন আমানতকারীর নিকট হতে আমানত সংগ্রহ করে। আমাদের থেকে যে টাকাগুলো সংগ্রহ করে এটাকে বলতেছে আমানত। কেমন? আমানত সংগ্রহ করে আবার সেম টাকা ঋণ হিসাবে জনগণকে সরবরাহ করে, আর এর মাধ্যমে যে ঋণের সুদটা পায় এটা হচ্ছে যে তার আয়। আচ্ছা, তাহলে বলা যায় ব্যাংক একটা আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, এটা সত্য। তারপর ব্যাংক আমানত হিসাবে অর্থ সংগ্রহ এবং তার নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করে। মূলত মানুষ ব্যাংকে টাকা জমা রাখে একটাই কারণে, যাতে করে টাকাটা সেফ থাকে। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন আমানত সংগ্রহ করে, ঋণ দান করে, বাট্টাকরণ করে, এগুলো। কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাংকের গুরুত্ব কি? ব্যাংকের বিভিন্ন গুরুত্ব রয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বৈদেশিক। অভ্যন্তরীণ কি কি? অভ্যন্তরীণ বাণিজ্যে মূলধন গঠন। মূলধন গঠন বলতে কি বোঝায়? বিভিন্ন ব্যক্তি কিন্তু টাকার জন্য ব্যবসা করতে পারতেছে না, তো আমাদের অলস অর্থগুলা আরেকজনকে মূলধন হিসেবে সে সরবরাহ করে। তারপর হচ্ছে ঋণপত্র বিক্রয়, অর্থের নিরাপত্তা সংরক্ষণ, অর্থ স্থানান্তর। যেমন আমরা লেনদেন করতেছি ঢাকা কোনো প্রতিষ্ঠানের সাথে, তো টাকাগুলা দিয়ে আসাতে একটা ঝামেলা, তো আমরা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকাগুলা পাঠাতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে বৃহৎ উৎপাদন সহায়তা, তথ্য সরবরাহ, প্রতিনিধিত্ব ইত্যাদি। কেমন? আচ্ছা, এখন ব্যাংকের যে আধুনিক বা প্রাচীনকালে ব্যাংকিং কেমন ছিল, মধ্যযুগে কেমন ছিল, আধুনিক যুগে কেমন ছিল, হ্যাঁ, এগুলো শিখতে হবে। মূলত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে থিওরি টাইপের, বেশিরভাগ হচ্ছে মুখস্থ। যেমন আসতে পারে হচ্ছে উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি, প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি, পৃথিবীর প্রথম ব্যাংক কোনটি, এরকম প্রশ্নগুলো এখান থেকে বেশি আসে। আচ্ছা, আর ব্যাংক মূলত কারা উৎপত্তি, বা ব্যাংকের উৎপত্তি কোথায় থেকে? এটা হচ্ছে মূলত স্বর্ণকার, মহাজন বা ব্যবসায়ী শ্রেণী থেকে ব্যাংকটা উৎপত্তি, বা ব্যাংক থেকে আসছে, এটা উৎপত্তি হচ্ছে যে কারা উৎপত্তি করছে? স্বর্ণকার, তারপর মহাজন বা ব্যবসায়ী জনগোষ্ঠী। কেমন? আচ্ছা, এখানে আরো আসতে পারে যে বাংলাদেশে বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক কয়টি আছে? যদিও 60টি আমি যে বই থেকে বলতেছি, তবে এটা সবসময় কিন্তু চেঞ্জ হয়। এই জন্য তোমরা অবশ্যই এটা বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে, এখান থেকে তোমাদেরকে যে দেখে নিতে হবে, যেহেতু এই তথ্যটা সবসময় পরিবর্তন হয়। আর বাংলাদেশে সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে 6টি, বিশেষায়িত ব্যাংক আছে 3টি। আচ্ছা, এগুলো তোমরা একটু বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওটা থেকে একটু দেখে নিবে। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো পরীক্ষা বেশি আসে, বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে শান্তি ব্যাংক। কেমন? চীনের।
আর বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস, ইতালি। আর বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক যদি বলে ব্যাংক অফ বার্সেলোনা। এগুলো একটু চেঞ্জ হলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, সেজন্য একটু ভালো করে দেখে নিতে হবে। আর ভারতীয় উপমহাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক, কেমন? আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তারপর হচ্ছে যে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কিন্তু কেবি ব্যাংক, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে যে এখান থেকে এই যে কোন ব্যাংক প্রথম বাংলাদেশের প্রথম ব্যাংক, প্রথম বেসরকারি ব্যাংক, বিশ্বের প্রথম ব্যাংক, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, এগুলো একটু দেখে নিতে হবে। আর ব্যাসেল 1 2 টা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ব্যাংকিং ব্যবসার মূলনীতি এগুলো আমি একটু বুঝাই দিই। সচ্ছলতার নীতি, অবশ্যই টাকা পয়সা থাকতে হবে, নাহলে ব্যাংকিং সেক্টর সে কিভাবে সামলাবে? সততা বা বিশ্বস্ততা থাকবে, আমার গ্রাহককে যদি টাকা মারি দিই আমি, তাহলে তো হবে না। প্রচার নীতি থাকতে হবে, মানে জনগণকে জানাতে হবে। অবস্থান নীতি, সংরক্ষণ নীতি, ব্যবস্থাপনার নীতি, তারপর দেশের অর্থনৈতিক উন্নয়নের নীতি, নিরাপত্তার নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি, ঋণদান নীতি, বিশেষায়নের নীতি, বিনিয়োগ নীতি, সুনামের নীতি, তারল্য নীতি, মিতব্যয়িতার নীতি, জমা সংগ্রহ নীতি, গোপনীয়তার নীতি, সুদ ও মুনাফার নীতি। এখানে 19-20টার মতো নীতি নিচ্ছে, সবগুলো বোঝানো তো সম্ভব না, আমাদের টাইম কভার করবে না, তবু একটা দুটো বলি। যেমন গোপনীয়তার নীতি, আমরা যদি আমাদের আব্বু আম্মুদের অ্যাকাউন্টে যদি জিজ্ঞেস করি, ব্যাংকে যে ব্যাংকার আছে ওনাকে জিজ্ঞেস করি আম্মু এই অ্যাকাউন্টে কত টাকা আছে, তখন দেখবা যে আমাদেরকে বলবে না। হ্যাঁ, কারণ সে যখন জানতে চাবে যে অ্যাকাউন্টটা কার নামে, যখন বলবো যে আমাদের নামে না, তখন সাধারণত এই কত অ্যামাউন্ট আছে এটা বলতে চায় না। কেন? কারণ ব্যাংক তার গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে। কারণ কোনো তথ্য ব্যাংক অন্য গ্রাহককে, মানে যার অ্যাকাউন্ট তার সে ছাড়া অন্য কাউকে এটা বলতে চায় না। আচ্ছা, আমরা এই অধ্যায় নিয়ে, এই অধ্যায়ে আবার ব্যাংকে কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন মালিকানা ভিত্তিতে ব্যাংক হতে পারে সরকারি ব্যাংক, বাণিজ্য বেসরকারি ব্যাংক। যদি 51% এর বেশি ভাগ শেয়ারের মালিক যদি সরকার হয় তাহলে বলবো যে এটা সরকারি ব্যাংক, আর যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি ব্যাংক। কেমন? তারপর সংগঠনের ভিত্তিতে ব্যাংক আছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। যেমন বাংলাদেশে কোন ব্যাংক কার্যক্রম আছে? শাখা ব্যাংকিং। কেমন? বাংলাদেশে কোনো একক ব্যাংকিং নাই, একক ব্যাংকিং আমাদের দেশে প্রচলিত নাই। আর তালিকা ভিত্তিতে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, একটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। আচ্ছা, এছাড়াও অনেক ব্যাংক আছে, কেন্দ্রীয়, বাণিজ্যিক, বিশেষায়িত, মিশ্র, সমবায়, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে জিনিসটা, যেমন কোন ব্যাংক যদি অন্য ব্যাংকের 51% এর বেশিরভাগ শেয়ারের মালিক হয়, তাই তখন ওটাকে বলবো যে আমরা হোল্ডিং ব্যাংক। আর যাদেরকে কিনে নিতেছে বা যাদেরকে সে আন্ডারে রাখতেছে তারা হচ্ছে সাবসিডিয়ারি ব্যাংক। এই জিনিসটা একটু দেখতে হবে। আর স্বায়ত্তশাসিত কয়েকটা ব্যাংক আছে, যেমন দেশীয় ব্যাংক, গোষ্ঠী ব্যাংক, এগুলো একটু দেখতে হবে আমাদেরকে। আর কেন্দ্রীয় ব্যাংক, অনেকে মনে করে যে কেন্দ্রীয় ব্যাংকে কোনো শাখা নাই। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যদি আমরা দ্বিতীয় অধ্যায় পুরোটাই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে শিখবো, তবু একটু বলে দিই, যেই ব্যাংক হচ্ছে অন্য ব্যাংকের অভিভাবকের কাজ করে বা অন্য ব্যাংকিং পুরো সেক্টরটাই যে সামলায়, ওটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এই কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, শাখা হেড অফিস একটি এবং এছাড়াও শাখা হচ্ছে 9টি, তাহলে টোটাল শাখা হচ্ছে 10টি, আর সর্বশেষ শাখা হচ্ছে ময়মনসিংহ। কেমন? আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আচ্ছা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তো গেল। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটি, বাংলাদেশ ব্যাংক। আর নোট বা মুদ্রা প্রচলন করতে পারে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকে। আচ্ছা, তারপর হচ্ছে যে সাংগঠনিক ব্যাংক, শাখা, সেন্ট্রাল ব্যাংক, এগুলো একটু পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, এই প্রথম অধ্যায় থেকে আমাদেরকে আর তেমন কিছু জানা নাই, তবে আমাদেরকে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়। কেওয়াইসি ফর্ম মূলত কি? নো ইওর কাস্টমার। যখন আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে দেয়, ওই ফর্মটার নাম হচ্ছে কেওয়াইসি ফর্ম। ওখানে আমাদের নাম বা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে উল্লেখযোগ্য ডকুমেন্ট দরকার, ওইগুলা ফিল আপ করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, গার্নিশিং অর্ডার। মানে যখন আমাদের নামে কোনো মামলা মোকদ্দমা হয়, তখন আদালত আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে, মানে টাকা জমা বা উত্তোলনের উপর একটা নিষেধাজ্ঞা জারি করতে পারে, ওটাকে বলে যে গার্নিশিং অর্ডার। আচ্ছা, প্রথম অধ্যায় নিয়ে আমাদের আর তেমন কিছু না জানলেও চলবে, জাস্ট এখান থেকে মুখস্থ টাইপের কোন পৃথিবীর প্রথম ব্যাংক বা বিভিন্ন সাল তাল রিলেটেড এরকম আসতে পারে। তো প্রথম অধ্যায়ে তেমন বোঝানোর টপিক খুবই কম, সেহেতু আমরা পুরো অধ্যায় বিগত সালে যে এমসিকিউ গুলো আসছে এটা হচ্ছে তোমাদের সাজেশন।
আমার এই ক্লাসটা মূলত সাজেশন বেস, একটা ক্লাসে সবগুলো টপিক পড়া দিব বলতে জাস্ট কোন কোন টপিকটা তোমার পড়তে হবে, কোনটা কোনটা বাদ দিতে হবে এটা বলতেছি। এখানে হচ্ছে জাস্ট বিগত সালে এমসিকিউ গুলাই তুমি ভালো করে পড়বা। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক আমরা শিখবো এখন। দ্বিতীয় অধ্যায় আমরা শিখবো এখন কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আমরা এখন শিখবো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বলতে কি বোঝায়? একটা দেশের অনেক ব্যাংক থাকে, তবে একটা প্রধান ব্যাংক থাকে যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যে ওই দেশের সকল ব্যাংকিং সেক্টর পর্যালোচনা বা নিয়ন্ত্রণ করে। সকল ব্যাংকের ব্যাংকার বলা যায়, সকল ব্যাংকের বাবা বলা যায়, সকল ব্যাংকের মুরব্বী বলা যায়, বা মুদ্রা বাজারের অভিভাবক বলা যায়, মানে তার অনেকগুলা নাম। হ্যাঁ, সে কি করে? পুরো দেশের যে ব্যাংকিং সেক্টর গুলো আছে সেগুলা সে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা কি কেন্দ্রীয় ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করতে পারবো না? কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, আর বাণিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন করি আমরা। তাহলে মূলত আমরা যে ব্যাংকের গুলোর সাথে লেনদেন করে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই ব্যাংকগুলো হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংক। আর এরা কি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ হয় না, এদেরকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, মানে সকল ব্যাংকের মুরব্বী, অভিভাবক। এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের পরে যদি কোনো প্রধান মানে শক্তিশালী ব্যাংক থাকে, ওটা হচ্ছে সোনালী ব্যাংক। বলতে পারো যে কেন্দ্রীয় ব্যাংকের বড় ছেলে, কেমন? ওর অনুপস্থিতিতে এই কাজগুলো সোনালী ব্যাংক করে। আচ্ছা, তাহলে সবচাইতে শক্তিশালী ব্যাংক বা সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেমন? আচ্ছা, এখন এই কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদেরকে কি কি শিখতে হবে? আচ্ছা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করে? সকল ব্যাংকিং সেক্টর পর্যালোচনা করে বা নিয়ন্ত্রণ করে। আর আমরা যে টাকা পয়সাগুলো হিসাব কিতাব বা আমাদের কাছে যে টাকা আছে বা মুদ্রা আছে, এটা একমাত্র ছাপাইতে পারে কেন্দ্রীয় ব্যাংক। অন্য কোনো ব্যাংক মুদ্রা প্রচলন করতে পারে না। একমাত্র প্রচলনকারী ক্ষমতা হচ্ছে যায় কেন্দ্রীয় ব্যাংকের। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। নোট বা মুদ্রা প্রচলন করে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। আর সরকারের পক্ষে কাজ করে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, অন্য কোনো ব্যাংক কাজ করতে পারে না, কেমন? আচ্ছা, এখন কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এটাও কিন্তু আমাদের শিখতে হবে, কেমন? আচ্ছা, এখন আমরা শুরু করি তাহলে। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য: একক সংগঠন, একটাই সংগঠন থাকে। তারপর হচ্ছে যে উদ্দেশ্যে ভিন্নতা, এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো সবাই আমরা একবার পড়ে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাবা, আমি উত্তর করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে পৃথিবীর সকল কেন্দ্রীয় ব্যাংকের নাম কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে। পৃথিবীর যতগুলা দেশ আছে সবগুলা দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমি এই অধ্যায়ে যে আমার মূল টার্গেট হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মূল টপিকগুলা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। তো এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ। এখন কথা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝো? ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখাই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। সহজ করে একটা উদাহরণ দিই, যেমন প্রত্যেক কিছুর একটা লিমিটেশন থাকে, এর থেকে বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের মনে একটা মিড রেঞ্জ হচ্ছে 7 থাকলে ভালো, এর থেকে বেশি হলে শরীরের জন্য খারাপ, কমে গেলেও খারাপ। সেম একটা দেশে ঋণের পরিমাণ একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হয়, যদি এর থেকে বেশি হয়ে যায় তাও খারাপ, এর থেকে কম হয়ে গেলেও তাও খারাপ। এখন কথা হচ্ছে এই ঋণ নিয়ন্ত্রণ বা ঋণের পরিমাণ কাম্য স্তরে কে রাখে? আর রাখে হচ্ছে মুরব্বী। তার নামতেই বা এমনি মুরব্বী দিয়ে নেয়, সে পুরা মানে ঋণ নিয়ন্ত্রণটা একটা দেশে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন কথা হচ্ছে ভাই, ঋণ নিয়ন্ত্রণটা কিভাবে করে? কখনো সরকার আমাদেরকে কল দিয়ে বলছে আমাদের দেশের টাকার পরিমাণ শর্ট বা টাকা বেশি ছাপানো হয়ে গেছে, কিছু টাকা আমাদেরকে দিয়ে যান বা আপনারা কিছু টাকা নিয়ে যান, এরকম কখনো বলে? কখনোই বলে না। তাহলে ঋণ নিয়ন্ত্রণটা কিভাবে করে? আচ্ছা, আজকে আমরা এই জিনিসটাই শিখবো। এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। আচ্ছা, এটার আগে তোমাদের সবারই একটা প্রশ্ন জাগে যে আচ্ছা, সরকার তো চাইলে মানে 1-2 ঘন্টার মধ্যে কোটি কোটি টাকা ছাপাই ফেলতে পারে, আমরা একদিনে আমেরিকা হয়ে যাব, তো হতে পারে না কেন? এটা সবার মনে একটা প্রশ্ন জাগে যে আমরা একদিনে অনেকগুলো টাকা ছাপাই ফেলবো, একদিনে টাকা ছাপাই আমাদের দেশটাকে উন্নতি করে ফেলবো, এটা কি করা যায়? এটা করা যাবে না। বা করলে কি হবে? যেমন তোমরা শুনে থাকবা জিম্বাবুতে এক ট্রাক পরিমাণ টাকা নিয়ে বাজারে গেছে, কিন্তু 1 ট্রাক পরিমাণ মালামাল কিনে আনতে পারে না।
ওরা এক সকাল বা বিকালে নাস্তা করতে 1-2 লক্ষ টাকা লেগে যেত। তো এটা কেন হয়েছে? যখন আমাদের দেশে উৎপাদন হবে কম কিন্তু টাকা ছাপাবো বেশি, তখন পণ্যের দাম অতিরিক্ত মাত্রায় বাড়ে যাবে, যেটাকে আমরা বলতে পারবো যে মুদ্রাস্ফীতি। হ্যাঁ, মানে হচ্ছে যে পণ্য যদি আমরা কম উৎপাদন করি কিন্তু টাকা যদি আমরা বেশি ছাপাই, তাহলে যেটার দাম 2 টাকা ওটার দাম হয়ে যাবে 4 টাকা, যেটার দাম 4 টাকা ওটার দাম 8 টাকা হয়ে যাবে। এরকম পণ্যের দাম বেড়েই থাকবে, মানে বাড়তে থাকবে। ওটা হচ্ছে মুদ্রাস্ফীতি। একটা অতিরিক্ত পরিমাণ মুদ্রাস্ফীতি কখনো একটা দেশের জন্য ভালো না। আবার ধরো উৎপাদন করলাম বেশি কিন্তু টাকা ছাপাইলাম না, তাহলে পণ্যের দাম অনেক পরিমাণ কমে যাবে। যদি এটা বিলাসিতা, এটা জীবনে কখনো আমরা দেখি নাই, দেখবো না। মানে পণ্যের দাম, পণ্য উৎপাদন হচ্ছে বেশি কিন্তু ওই তুলনায় নোট ছাপানো হচ্ছে কম, তখন এটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন। যদি এটা আমরা কখনো দেখবো না। আচ্ছা, তাহলে মুদ্রাস্ফীতিও ভালো না, মুদ্রা সংকোচনও ভালো না। এজন্য আমাদেরকে একটা লেভেলে রাখতে হবে। এই লেভেলে রাখাকে বলা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। আশা করি ঋণ নিয়ন্ত্রণটা বুঝছো। এখন আমরা শিখবো ঋণ নিয়ন্ত্রণে কি কি স্টেপ ফলো করা হয়। ঋণ নিয়ন্ত্রণে সংখ্যাত্মক বা সাধারণ 3টি পদ্ধতি আছে। এই তিনটি থেকে যে তোমাদের সৃজনশীল আসবে 100% শিওর, এমসিকিউ তে আসবে। আচ্ছা, সাধারণ বা সংখ্যাত্মক 3টি পদ্ধতি কি কি? আচ্ছা, প্রথমে আমরা শিখবো সংখ্যাত্মক 3টি পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম হচ্ছে ব্যাংক হার নীতি, ব্যাংক হার। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে খোলা বাজার নীতি, খোলা বাজার নীতি। তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে জমার হার পরিবর্তন, জমার হার পরিবর্তন। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বলতে অনেক বেশি। আচ্ছা, ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি কি বোঝায়? আচ্ছা, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের মূল টার্গেট হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। মানে দেশে যখন অনেক পরিমাণ মানুষের কাছে টাকা চলে যায় বা জিনিসপত্রের দাম বাড়তে থাকে, মানে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন এই 3টা স্টেপের মধ্যে যে কোনো একটা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে। প্রথমে আমরা শিখবো ব্যাংক হার নীতি। আচ্ছা, বলো তো প্রত্যেক ব্যাংকের ব্যাংকার কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ধরো বাংলাদেশে যতগুলা বাণিজ্যিক ব্যাংক আছে সবগুলাকে ঋণ দিতেছে, ভালো কথা। তো এই যে ধরো একটা এ ব্যাংক, একটা বি ব্যাংক, একটা সি, একটা ডি, হ্যাঁ, আমরা তো এদের থেকে ঋণটা নিয়ে থাকি, ঠিক না? কখনো তো কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি না, ঠিক তো? আচ্ছা, ধরো আমরা বি ব্যাংক থেকে ঋণটা নিতেছি। আচ্ছা, এখন বি ব্যাংক কার থেকে ঋণ নিতেছে? কেন্দ্রীয় ব্যাংক থেকে। আচ্ছা, ধরো বি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতেছে 5% সুদে। বি ব্যাংক কি আমাকে জীবনে 5% বা তার থেকে নিচে কম সুদে কি ঋণ দিবে? দিবে না। খুবই গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু কি অধ্যায়ের মূল থিম। বাকিগুলো তো তুমি মুখস্থ পারবে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এই জায়গাটা তুমি মুখস্থ করে পারবা না। ভালো করে দেখো, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে বি ব্যাংক ঋণ নিতেছে 5% সুদে, তাহলে নিশ্চয়ই বি ব্যাংক আমাকে ঋণ দিবে কত পার্সেন্ট? নিম্নে 10%। তাহলে সে ওই 5% প্রফিট করতে পারবে। আচ্ছা, এখন সরকার চাইতেছে যে জনগণ থেকে টাকা কিছু কমাই ফেলি, যেহেতু জনগণের হাতে আছে, অনেক পরিমাণ জনগণের কাছে টাকা হয়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ে যাইতেছে, তাহলে আমরা কি করব? টাকা কিছু কমাই ফেলবা, টাকা কিছু কমাই ফেলবো। কিভাবে? বাংলাদেশ ব্যাংক বলবো যে আমি এখন থেকে তোকে ঋণ দিব 10% সুদে। তো এই বি ব্যাংক আমাদেরকে কি আর 10% সুদে দিবে? ও বললো যে না, আমি তো ওদেরকে এখন থেকে ঋণ দিব 15% সুদে। তাহলে আমরা জনগণ দেখতেছি যে ঋণের সুদের হার বাড়ে গেছে, তখন যারা আগে থেকে ঋণ নিছে এই টাকাগুলো বসে রাখি তো লাভ নাই, ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। কেন? সুদের হার অনেক বাড়ে গেছে। তখন আমরা বলবো যে না, টাকা আমি আর ঋণ নেওয়ার দরকার নাই, আমি বি ব্যাংকে পরিশোধ করব। বি ব্যাংকও কি টাকাগুলো নিয়ে বসে থাকবে? থাকবে না তো, সে চেষ্টা করবে যে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পরিশোধ করে দিতে। তাহলে যখন সুদের পরিমাণ বাড়াই ফেলে তখন জনগণ স্বাভাবিক অর্থে ঋণ পরিশোধ করার চেষ্টা করে, আর ওই ব্যাংকগুলোয়, বাণিজ্যিক ব্যাংকগুলো তখন কি করে? বাংলাদেশ ব্যাংকে ঋণ পরিশোধ করে ফেলার চেষ্টা করে। এই স্টেপটার মাধ্যমে ব্যাংক হার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে। ব্যাংক হার যখন বাড়ে তখন বাজারে ঋণের পরিমাণ কমে যায়। কেন কমে যায়? ব্যাংক হার যখন বাড়াই ফেলে 5% থেকে 10%, তখন এইটা বাড়াই ফেলছে আরো বেশি, তখন জনগণ কি করে? ঋণ পরিশোধ করার চেষ্টা করে, ঠিক তো? তাহলে ব্যাংক হার বাড়লে ঋণের পরিমাণ কমে,
আবার যখন দেখতেছে যে বা কেউ ঋণ নিতেছে না বা সবাই পরিশোধ করে ফেলতেছে, তখন মানে টাকা অনেক মুদ্রাস্ফীতি কমে গেছে, তখন ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংক বলে যে না এখন থেকে 3% সুদে দিলাম তোদেরকে ঋণ। তখন বাণিজ্যিক ব্যাংক আমাদের আচ্ছা 3% দিতে আমরা 6% দিই, তাহলে তো ওর মোটামুটি প্রফিট থাকলো। তাহলে কোথায় 15%, কোথায় 6%, তাহলে আবার সবাই ঋণ নেওয়ার চেষ্টা করে। তো এভাবে ব্যাংক হার নীতির মাধ্যমে কি করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি বুঝছো। তবু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবার একবার টেনে দেখো। হ্যাঁ, আশা করি বুঝে যাবে। এরপর আমরা শিখবো খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে সেম ভাবে বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে কিছু শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলা বিক্রি করে। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। আচ্ছা, এখানে কি কেউ লিখছে? ঋণপত্র, শেয়ার, বিনিময় বিল ইত্যাদি বিক্রি করে। আচ্ছা, বিক্রি করলো। এখন এটার সাথে কেন ঋণ নিয়ন্ত্রণে কি সম্পর্ক, ভালো করে খেয়াল করো। প্রথমে বললো যে আচ্ছা আমরা লাভ দিব 10%, সবাই কিনলো, আচ্ছা টাকা মানে বিনিয়োগ করি, এক প্রকার বিনিয়োগের মতো। মানে জনগণ কি করলো, কেন্দ্রীয় ব্যাংক থেকে বা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে এই যে কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার, বিনিময় বিল কিনলো, ঠিক আছে। আচ্ছা, এখন সবাই কেনার কারণে কেন্দ্রীয় ব্যাংকের আলটিমেট উদ্দেশ্য কি ছিল, জনগণ থেকে টাকাটা আটকাই ফেলা। মানে জনগণ থেকে টাকা আটকাই ফেললে দেশের টাকা পরিমাণ কমবে, মুদ্রাস্ফীতি কমবে। আচ্ছা, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে টাকার পরিমাণ কমাইতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতি কখন হয়, যখন পণ্য থেকে টাকা বেশি হয়ে যায়, উৎপাদন থেকে টাকা বেশি হয়ে যায়, তখন পণ্যের দাম বেড়ে যায়। হ্যাঁ, তখন এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো সরকার কি চাচ্ছে, এই টাকার ফ্লোটা কমাই ফেলতে চাচ্ছে, তখন যে লেভেলে হয় মুদ্রাস্ফীতিটা কমে যাবে। তো সরকার কি করে, এখানে শেয়ার, তারপর হচ্ছে বিনিময় বিল এগুলো বিক্রি করে। তো জনগণ কিনে, তো কেনার ফলে একটা পত্র পায় জনগণ, আর বিনিময় টাকাটা কার কাছে যাচ্ছে? বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক। আলটিমেটলি কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকাটা আটকে যান না, আমাদের তোমার আমার কাছে আর কি থাকে, একটা পত্র থাকে, এটা দিতে আর কোনো লেনদেন করতে পারবে না। তো এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করে, ঋণ নিয়ন্ত্রণ মানে টাকাটা আটকায় ফেলে, নিজেদের কাছে আবদ্ধ করে ফেলে। আবার যখন দেখতেছে না ঋণ তো অনেক পরিমাণ কমে ফেলছে, এখন কি করা, টাকা ছাড়ে দিতে হবে, তখন কি করে, না আমি আর 10% সুদ দিব না, আমি দিব যে 5%। তারা বলে যে দূর এত কম সুদে আমি কেন বিনিয়োগ করবো, আমি টাকা তুলে ফেলি। তখন কি করে, এই নোটটা ভাঙিয়ে ফেলে, এই নোটটা ভাঙিয়ে ফেলি, খোলা বাজার থেকে কি করে, টাকাটা আবার কালেক্ট করে ফেলে। তো এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, ফ্লোটা বাড়ায় ফেলতে পারে, কমায় ফেলতে পারে। হ্যাঁ, মানে কেন্দ্রীয় ব্যাংক এটা তখন দেখে যে যদি দেশে মানে মুদ্রাস্ফীতি বাড়ে যায়, তখন সে কি করে, টাকা ফ্লোটা নিজের কাছে নিয়ে নেয়। আবার দেখে যে না অনেক পরিমাণ টাকা সংগ্রহ হয়েছে, এখন দেখতেছে যে মুদ্রাস্ফীতি তেমন নাই, তখন আবার ফ্লোটা ছাড়ে দেয়। কেমন? আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে জমা নেওয়ার পরিবর্তন নীতি। ধরো বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ জমার হার রাখতে বলে, এত পরিমাণ টাকা তুই আমাদের কাছে রাখবি। ধর আগে বললো যে তুই আগে 10% টাকা, ধরো 100 কোটির মধ্যে বা ধরো 10 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা আমার কাছে রাখতে হবে, বাকি 9 কোটি টাকা তুই ঋণ দিতে পারবি। তাহলে ধরো 10% মানে কি 100 টাকার 10 টাকা সে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতেছে, তাহলে আর ঋণ দিতে পারবে কত টাকা, 90 টাকা। এখন সে চাইতেছে, কেন্দ্রীয় ব্যাংক চাইতেছে যে ঋণের ফ্লোটা কমাই ফেলতে। তাহলে সে বলল যে না এখন আর 10 টাকা না, এখন তুই 20 টাকা রাখবি আমার কাছে। তাহলে 20 টাকা রাখলেও আর ঋণ দিতে পারবে কত, 80 টাকা না, 80 টাকা। আগে থেকে বাজারে ঋণের ফ্লোটা কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। আগে ঋণ নিতে পারতো কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক 90 টাকা, এখন কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে পারতেছে কত, 80 টাকা। আগে থেকে 10 টাকা কমে গেছে না? তাহলে ঋণের প্রবাহটা আগে থেকে 10 টাকা অবশ্যই কমতেছে। এইভাবে কি করতে পারে, জমার হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। জমার হার যখন বাড়ায় তখন ঋণের ফ্লোটা কমে যায়, কেন, কারণ জমার হার বাড়ালে কম পরিমাণ টাকা ওদের কাছে থাকে, বাণিজ্যিক ব্যাংকের কাছে। যদি 20% রাখে তাহলে 80% থাকে, আগে যদি 10% থাকতো তাহলে 90% থেকে এখন কত হয়েছে, 80% হয়েছে, তাই 10% কম ঋণ দিতে পারতেছে। এইভাবে কি করতে পারে, ব্যাংক হার বাড়ালে ব্যাংক হার পরিবর্তন যে নীতি আছে আমাদের, হ্যাঁ ব্যাংক হার না, এটা জমার হার পরিবর্তনের যে নীতি আছে, এটার মাধ্যমে কি করতে পারে, জমার হার বাড়ালে এই যে ঋণের ফ্লোটা কমে যায়, আবার জমার হার কমালে ঋণের ফ্লোটা বাড়ে যায়। সেম টু সেম ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি, তিনটাই আইবাস সেম ভাবে কাজ করে। এগুলা তিনটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে।
আচ্ছা, এই সংখ্যাত্মক পদ্ধতি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 99% বলা, 99% না 100% বলা সম্ভব। মানে এখান থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে একদম চোখ বন্ধ করে। আচ্ছা, এরপরে আমরা গুণগত বা নির্বাচনমূলক কয়েকটা পদ্ধতি আছে 6টার মধ্যে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সংখ্যাত্মক 3টা পদ্ধতি আমাদের শেষ। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য অনেক পরিমাণ সময় দিয়ে বুঝালাম। এখন আমরা বাকি 6টা ভালো করে বুঝবো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে 6টা পদ্ধতি আছে, বাকি 6টা গুণগত বা নির্বাচনমূলক। প্রথমটা হচ্ছে যে, আচ্ছা আমরা এগুলা একটু নামগুলা লিখি খাতায়, এই বোর্ডে। ঋণের বরাদ্দকরণ, ঋণের বরাদ্দকরণ, তারপর হচ্ছে ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে জামানতি ঋণের পান্তি আর পরিবর্তন, তারপর হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা, প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, তারপর হচ্ছে যায় নৈতিক প্রচারণামূলক ব্যবস্থা, তারপর হচ্ছে প্রচারণা। আচ্ছা, এই 6টা পদ্ধতি এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি, কেমন সৃজনশীল ওই 3টা থেকে বেশি আসবে। আচ্ছা, ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতি বলতে কি বোঝায়? তারা বললো যে কৃষি খাতে টোটাল তোদেরকে 20% ঋণ দিতে হবে। 100 টাকার মধ্যে 20 টাকাই কৃষি খাতে দিতে হবে। আচ্ছা ধরো 100% এর মধ্যে 80% অন্যান্য খাতে ঋণ দেওয়া শেষ। এখন কৃষি খাতে কেউ ঋণ নিতে চাইতেছে না। ধরো শহর অঞ্চল, কৃষি খাতে কেউ ঋণ নিতে চাচ্ছে না, সবাই অন্যান্য খাতে যাচ্ছে। এখন বরাদ্দকরণ নীতির মূল কথা হচ্ছে 20% টাকা তোর কৃষি খাতেই দিতে হবে, আর নাহলে তুই নিজের কাছে রাখবি, অন্য খাতে ঋণ দেওয়া যাবে না। তাহলে সেই শুধুমাত্র এই 20% হয় কৃষি খাতে দিতে হবে, নাহলে নিজের কাছে রাখতে হবে, অন্য খাতে ঋণ দেওয়া যাবে না। এইভাবেও কি করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এখন এটার মাধ্যমে কিভাবে হয়? এটার মাধ্যমে সে এই খাতে ঋণ দিতেই হবে না, আর টাকাগুলো নিজের কাছে রাখতে হবে। মানে বাজারে ঋণের ফ্লোটা আগের মতো থাকবে না, 100% থাকবে না, আর কি 20% টাকা তো আটকে রয়েছে। তো এইভাবে ঋণ বরাদ্দকরণ নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য যেমন ফ্রিজ কেনার জন্য অনেকগুলো ব্যাংক দেখবা ফ্রিজ কেনার জন্য ঋণ দিতেছে, টিভি কেনার জন্য ঋণ দিতেছে, তা বাড়ি করার জন্য ঋণ দিতেছে। এই ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট অংশটা সিলেক্ট করে দিতে পারে, এত পার্সেন্ট টাকা তোরা ভোগ্যপণ্যে দিতে পারবে, বা তোরা ভোগ্যপণ্যে কোনো ঋণে দিতে পারবে না, এরকম কেন্দ্রীয় ব্যাংক বলে দিতে পারে। এটা কখন দিবে কখন দিবে না, বা কখন পার্সেন্টেজটা কমাবে কখন বাড়াবে, ওই যে মুদ্রাস্ফীতি করতে চাইতেছে নাকি মুদ্রা সংকোচন করতে চাইতেছে, এটার উপর। যদি দেখা যায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে দেশে, তখন বলবো যে না, ভোগ্যপণ্যের ঋণ দেওয়ার দরকার নেই, বা দিলে একদম কম, 10% কে 5% করে দিবে, হ্যাঁ, বা 5% কে 0 করে দিবে। আর যখন দেখতেছে না ঋণের ফ্লোটা বাড়ানো দরকার, তখন বলছে না ইচ্ছা মতো দিতে থাকে, বা একটা অনেক পরিমাণ পার্সেন্টেজ দিতে পারে। আর জামানতে ঋণের পান্তিকার পরিবর্তন, প্রথমত বুঝতে হবে যে জামানতে ঋণ বলতে কি বোঝায়। তাহলে আমরা বলছি জান আমার এই বাড়িটা 1 লক্ষ কোটি টাকার বাড়ি তোমার কাছে জমা রাখলাম, তুমি এই বিনিময়ে আমার কত টাকা ঋণ দিবা? ও বলে যে আমি তোমাকে 50% ঋণ দেব। 1 কোটি টাকার বাড়ি জমা রাখছো, 50 লাখ টাকা ঋণ দেব। তুই এরকম জামানতে ঋণের পান্তিকার মানে কেন্দ্রীয় ব্যাংক বলে দিব যত টাকা জামানত রাখবে তার এত পার্সেন্ট তুমি ঋণ দিতে পারবা। মানে আমাদেরকে বলে দিবে যদি বলে যে 1 কোটি টাকা, হ্যাঁ 100% ঋণ দিতে পারো, বা 50% দিতে পারো, বা 100% প্লাস 100 থেকেও বেশি পার্সেন্টের ঋণ দিতে পারবা। এটাও আমাদেরকে বলে দিবে। এটা হচ্ছে জামানতের ঋণের পান্তিকা। আর এরপর হচ্ছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা কি? আমরা এইরকম অনেকগুলা এই যে সংখ্যাত্মক 3টি শিখলাম, এখন শিখতেছি এগুলো হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক। এখন কোনোটা কোনো ব্যাংক মানে না, তো শুধু আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে, ওরে আলাদা করে একটা প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা দিন। তুই যেহেতু মানুষ নাই, সবার জন্য ঋণে বরাদ্দকরণ নীতি 20%, তোর জন্য 40%, আর সবার জন্য ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ একরকম, তোর জন্য আরেকরকম। মানে ওরে আলাদা করে একটা শাস্তি দিলাম। আর এটা বাঙালিকে জীবনে হবে না, যত ধ্রুব আমরা শিখবো আর কি, নৈতিক প্ররোচনা।
বাংলাকে আল্লাহ দোহাই দিয়ে কখনো কোনো কিছু হয় না, মারের নাম বাবাজি। আচ্ছা, তবু এটা মূল কথা কি, জাস্ট আমরা বুঝাবো এটা করা ভালো এটা করা খারাপ, হ্যাঁ এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবো আর কি। তো এটা তো বুঝছো তাহলে নৈতিক পড়াশোনা দিয়ে কখনো ঋণ নিয়ন্ত্রণ বাংলাদেশে সম্ভব না, অন্য দেশে সম্ভব কিনা আল্লাহ জানে। আচ্ছা, তাহলে নৈতিক পড়াশোনা বলতে বোঝাচ্ছে সবাইকে আমরা বুঝাবো এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ, এটা করিও না, এটাতে যদিও লাভ নেই এটা বলে। আর এটা অনেকটাই একই দাসের প্রচারণা, আমরা টিভি বা নিউজ পেপার এগুলাতে বলবো যে এইভাবে করা যায়, মুদ্রাস্ফীতি হতেছে বা মুদ্রা সংকোচন হতেছে আমরা এইভাবে করা উচিত, এই জিনিসগুলো আমরা পত্রিকা ছাপাবো। তো আশা করি ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা আমরা বুঝছি। আর ঋণ নিয়ন্ত্রণ ছাড়া এখানে আর কি কি শিখতে হবে আমরা একটু বলে দিই। এখানে আমরা এখন শিখবো নিকাশ ঘর। নিকাশ ঘর কি, ধরো আমাদের মধ্যে যদি কখনো একজন আরেকজনের কাছে টাকা চাই বা টাকা পাই, আমরা কি করি, ঋণ নিই না একজন থেকে আরেকজন। তো ঋণ নেওয়ার পরে আমরা কি করি, একজন থেকে আরেকজনের টাকাগুলো পরিশোধ করি। পরিশোধ যদি না করি আমরা আদালতে বা মামলা মোকদ্দমা করতে পারি, বা মাঝখানে একটা পক্ষ থাকে সে আমাদের ঋণের যে টাকাগুলো এটা মীমাংসা করে দেয়। এখন কথা হচ্ছে ব্যাংকের মধ্যে কি করে দেয়, এই কাজটা কি করে দেয়, ব্যাংকের মধ্যে একজন ব্যক্তি এই কাজটা করে, সে হচ্ছে নিকাশ ঘর করে। যখন ধরো এই ব্যাংক বি ব্যাংক থেকে ঋণ দিছে, এখন বি ব্যাংক এই ব্যাংকের ঋণ পরিশোধ করতেছে না, তখন এই কাজটা ব্যাংক এই ব্যাংক কাকে বিচার দিবে, ওই যে মুরব্বি কেন্দ্রীয় ব্যাংকে বিচার দিবে। এই কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে। এখন প্রত্যেক জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা মাত্র 10টি, হেড অফিস সহ 10টি। এখন সব জায়গায় কি কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে? তার আমাদের যদি ফেনীর কথা বলি, আমাদের ফেনীতে তো কেন্দ্রীয় ব্যাংকের শাখা নাই, তাহলে কাজটা কি করে, নিকাশ ঘরের কাজটা কি করে? আমাদের ফেনী থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো একটা আরেকটা থেকে ঋণ নিতেছে না, নিতেছে তো, তাহলে কাজটা কি করতেছে, নিকাশ ঘরের দায়িত্ব কে নিতেছে? নিকাশ ঘরের দায়িত্ব ওই যে কেন্দ্রীয় ব্যাংকের পরে সবচেয়ে সরকারি প্রভাবশালী ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক এই নিকাশ ঘরে কাজ করে থাকে। কখন? বাপের অবর্তমানে। বাবা বলার কারণ হচ্ছে যায় মানে কেন্দ্রীয় ব্যাংক যখন কোন জেলা বা উপজেলা যদি কেন্দ্রীয় ব্যাংক না থাকে, তখন কি করে, নিকাশ ঘরের দায়িত্বটা ও তখন কি করে, সোনালী ব্যাংক করে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বটা সোনালী ব্যাংক করে। আর নিকাশ ঘর কি, একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকে যখন ঋণ নেয়, তখন ঋণের যে একজন আরেকজনকে টাকাটা পরিশোধ করার যে পদ্ধতি, ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিকাশ ঘর। বা যে স্থানে আসে তারা নিজেদের মধ্যে ক্লিয়ারিং হাউস, ইংরেজিতে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস, এই লেনদেনটা একজন আরেকজনকে পরিশোধ করে ফেলে, ওটাকে বলা হচ্ছে নিকাশ ঘর। আর নিকাশ ঘরের কাজ কি করে, বাংলাদেশ ব্যাংক করে। বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে কি করে, সোনালী ব্যাংক করে। যদি বলা যায় নিকাশ ঘরের কাজ কি করে, বাংলাদেশ ব্যাংক থাকে, তুমি সোনালী ব্যাংক আনসার করো তাহলে কিন্তু ভুল। বাংলাদেশ ব্যাংক করে নিকাশ ঘরের দায়িত্ব। আর যদি বলে বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে কে করে, তখন আনসার করতে হবে সোনালী ব্যাংক। আশা করি নিকাশ ঘর নিয়ে সকল সমস্যা সলভ। আচ্ছা, তারপর হচ্ছে যে এই নিকাশ ঘর তাহলে কি করে, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে। কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির টাকা পয়সার লেনদেন কিন্তু কেউ করবে না, ও শুধু ব্যাংকিং খাতগুলাই করবে, কেমন? আচ্ছা, তাহলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক টপিকটা শেষ। বাণিজ্যিক ব্যাংক সম্ভবত তোমাদের নাই। এরপরে আমরা শিখব হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট বলতে কি বোঝায় বা ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার, এগুলো আমরা শিখব, কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, এটা থেকে এটা যদি কেউ আমার বলে যে ফিনান্স দ্বিতীয় পত্রে সবচেয়ে সহজ অধ্যায় কোনটা, আমি বলবো যে এটা, এর থেকে সহজ অধ্যায় জীবনে আর হতে পারে না। এটা কি কি, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। আচ্ছা, এই চলতি হিসাব, ব্যাংক হিসাব মানে ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের ফোকাস, আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি না, এই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাব কত প্রকার, তিন প্রকার। এটা হচ্ছে চলতি হিসাব, একটা হচ্ছে সঞ্চয় হিসাব, একটা হচ্ছে স্থায়ী হিসাব। চলতি হিসাব কি, যে ব্যাংক অ্যাকাউন্টে অনির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া যায়, অনির্দিষ্ট টাকা উত্তোলন করা যায়, এটাকে বলা হচ্ছে চলতি হিসাব। কোনো লিমিটেশন না, আনলিমিটেড। যেমন অনেক পরিমাণ লেনদেন কারা করে, ব্যবসায়ীরা করে, এই ব্যবসায়ীদের জন্য ওই মানে উপযুক্ত হিসাব হচ্ছে চলতি হিসাব। তোমাদেরকে পরীক্ষা বলবে যে এক্স হচ্ছে একজন ব্যবসায়ী, তার জন্য কোন একাশে একটা অ্যাকাউন্ট খোলা চিন্তা করতেছে, তার অনেক পরিমাণ লেনদেন দরকার বা অনেক পরিমাণ প্রতিদিন লেনদেন হবে, তার জন্য কোন অ্যাকাউন্ট
উপযুক্ত, বলবো যে চলতি হিসাব। আর সঞ্চয় হিসাব হচ্ছে নির্দিষ্ট আয়ের লোকেরা যেখানে জমা দিতে পারবা অনির্দিষ্টবার, কিন্তু উত্তোলন সপ্তাহে সর্বোচ্চ 2 বার। উত্তোলন হচ্ছে সপ্তাহে সর্বোচ্চ কতবার? 2 বার। এটা আচ্ছা, এবার পরীক্ষা আসবে যে জমা সর্বোচ্চ কয়বার? অপশনে থাকবে 2 বার, তুমি 2 বার দাগায় চলে আসবা, 0 পাবা। কেন? জমা অনির্দিষ্ট বার, উত্তোলন 2 বার সর্বোচ্চ। হ্যাঁ, আর চলতি হিসাবে জমা অনির্দিষ্ট বার, উত্তোলন অনির্দিষ্ট বার। আর ফিক্সড ডিপোজিট বা স্থায়ী হিসাবে হচ্ছে যায় যদি কোনো ব্যক্তির কাছে অনেক পরিমাণ টাকা, ধরো বলবে যে একজন ব্যক্তি সরকারি আয় বা রিটায়ার প্রাপ্ত, অবসরপ্রাপ্ত ব্যক্তি, তার কাছে 10 লক্ষ টাকা আছে, সে ব্যাংকে টাকা জমা রাখতে চাচ্ছে, কোন অ্যাকাউন্ট খুলবে? অবশ্যই স্থায়ী হিসাব। এই স্থায়ী হিসাবে জমা এক, উত্তোলন এক, জমা একবার, উত্তোলন একবার। হ্যাঁ, যে তোমার তাহলে বলতে পারে যে কোন অ্যাকাউন্টে জমা একবার, উত্তোলন একবার স্থায়ী হিসাবে। আর কোন আর এই দুটার মধ্যে জমা অনেকবার, উত্তোলন অনেকবার। তবে সঞ্চয়ের মধ্যে জমা সপ্তাহে অনির্দিষ্টবার, কিন্তু উত্তোলন সপ্তাহে বলে দিতেছে তোমার সর্বোচ্চ 2 বার। আর টাকা পয়সার ব্যাপারে সবচেয়ে বেশি লাভ দেয় এই বেটা স্থায়ী হিসাবে। সঞ্চয় একদমই কম লাভ দেয়, আসলে লাভ তো দিবে না, উল্টা খরচ বেশি কাটবে। কেন খরচ বেশি কাটবে? তার সুবিধা অন্যগুলা থেকে ওই যে জমা অনির্দিষ্টবার, উত্তোলন অনির্দিষ্টবার, এই ক্ষেত্রে সুবিধা বেশি। তো কোনটা কার জন্য ভালো? তিনটাই ভালো। এখন কথা হচ্ছে আমার উদ্দেশ্য কি, আমি কি ব্যবসায়িক খাতে উদ্দেশ্যে ব্যবসায়ী লেনদেনের জন্য করব, নাকি আমি জাস্ট কিছু টাকা জমানোর জন্য বা পারিবারিক সাধারণত যে মানে টাকা জমানো বা টুকটাক যে লেনদেনগুলো এগুলোর জন্য করব, নাকি আমার অনেক পরিমাণ টাকা আছে আমি বিনিয়োগের উদ্দেশ্যে করব? কেউ যদি বিনিয়োগের উদ্দেশ্যে অ্যাকাউন্ট খুলে তাহলে স্থায়ী হিসাব, কেউ যদি নির্দিষ্ট আয় চাকরিজীবী থাকে সে হচ্ছে সঞ্চয় হিসাব, কারোর জন্য যদি হচ্ছে ব্যবসায়িক খাত থাকে তার হচ্ছে চলতি হিসাব। তাহলে ব্যবসা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আর সাধারণ আয়ের বা বেশিরভাগ আমাদের আব্বু আম্মুদের বা আমাদের যে অ্যাকাউন্ট গুলো এগুলো মূলত হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, সঞ্চয় হিসাব। আর ফিক্সড ডিপোজিট যারা বিনিয়োগের উদ্দেশ্য করবে তারা ফিক্সড ডিপোজিট। এই চলতি এবং সঞ্চয়ীদেরকে স্যাক বই দেওয়া হয়, কিন্তু স্থায়ী হিসাবদেরকে স্যাক বই দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এই ওদের গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে এটাই, ব্যাংক হিসাব, কেমন? চলতি সঞ্চয়, স্থায়ী হিসাব। আর এছাড়া আরো অনেক রকমের অ্যাকাউন্ট আছে, গৃহ সঞ্চয়, স্কুল সঞ্চয়, মহিলা এসে এগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, এই আমি এখানে কিন্তু বললাম এটা স্থায়ী হিসাবে চেক বই দেওয়া হয় না। আর কেওয়াইসি ফর্ম সম্পর্কে বললাম আমি এর আগে, নো ইওর কাস্টমার, কেমন? আচ্ছা, এরপর আমরা শিখবো এই অধ্যায় নিয়ে আর কিছু শেখা লাগবে না, বিগত সালে এমসিকিউ গুলো দেখে ফেলবেন, কেমন? এবার আমরা সেকের অধ্যায়ে যাব একসাথে। আচ্ছা, স্যাক নিয়ে আমাদের যা যা বলা লাগে আমরা এগুলো এখন বলবো। সবচেয়ে মজার অধ্যায় স্যাক, আর এটা আমাদের জীবনে একমাত্র টেনে দিতে কথা, এই অধ্যায়টা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে বাস্তবিক জীবনে। স্যাক, কেমন? আচ্ছা, স্যাক জিনিসটা কি? যেমন ধরো আমি আমার একটা স্যাক নিলাম তোমাদের জন্য। আচ্ছা, এটা একটা স্যাক। হ্যাঁ, ধরো এই যে এটা একটা স্যাক। হ্যাঁ, এই স্যাক বইয়ে কি কি থাকে? ডেট থাকে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার থাকে, পেটও থাকে, টাকা থাকে, এখান থেকে টাকা থাকে, আর সাইন থাকে। আচ্ছা, এখানে কি কি থাকে আমি বোর্ডে লিখতেছি। এটা একটা ধরো স্যাক বই, এখানে পেড টু ডট ডট ডট, এখানে একটা টাকার বক্স থাকে, আবার এখানে সিগনেচারও থাকে। আচ্ছা, এখানে পে টু, আবার এখানে টাকা লেখা লিখতে হয়। আচ্ছা, চেক জিনিসটা কি আগে এটা বুঝাই। ধরো ব্যাংক অ্যাকাউন্ট, মানে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে গ্রাহক। গ্রাহক যখন ব্যাংকে টাকা দেওয়ার জন্য আদেশ করে, এই যে লিখিত ডকুমেন্টে আদেশ করে, এই লিখিত ডকুমেন্ট হচ্ছে চেক। মানে আমি যে মানে সহজ করে বলতে গেলে আমানতকারী ব্যাংকে মৌখিক তো আর কত দ্বারা আমারে ওনারে 10,000 টাকা দিতে এইভাবে ব্যাংক তো জীবনে মানবে না। আমানতকারী বা সাধারণ জনগণ বা আমি তুমি ব্যাংকে যে লিখিত আদেশ দিই এত পুরো টাকা তুমি আমাকে বা আমি এই ব্যক্তিটাকে দাও, হয় নিজেকে, বা যদি আমরা এখানে পে টু জায়গায় মাইসেলফ লিখি বা নিজ লিখি তাহলে আমাকে দেওয়ার জন্য আদেশ দিতেছি, আর নির্দিষ্ট ব্যক্তি লিখলে তাহলে ওই ব্যক্তিটাকে দেওয়ার জন্য আদেশ করতেছি। তাহলে যে ব্যক্তিকে দিব মানে হচ্ছে ব্যাংকের উপর আদেশটা, এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে আদেশটা
একটা হচ্ছে আদেশটা, আর একটা হচ্ছে আদিষ্ট, আর একটা হচ্ছে প্রাপক। এই আদেশটা হচ্ছে যাই আমি বা গ্রাহক, আদেশটা হচ্ছে যাই ব্যাংক। তাহলে আদেশটা ব্যাংকেরে বলতেছে আমাকে বা আমার নির্দিষ্ট ব্যক্তিটাকে এতগুলা টাকা দাও। তাহলে এই যে আদেশটা কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে বলে হচ্ছে চেক। ঠিক আছে, আজকে আমি কিন্তু চেক লেখাও তোমাদেরকে শেখাবো। তাহলে আদেশটা কর্তৃক মানে আমানতকারী কর্তৃক বা যে যার অ্যাকাউন্ট তার কর্তৃক ব্যাংকের উপর যে লিখিত আদেশ এটাকে বলে হচ্ছে চেক। চেক কি মুখে করতে পারে? জীবনে না। আচ্ছা, এখন চেকে কি কি লিখতে হবে? এই পে টু জায়গা যে ব্যক্তিকে আমি চেক দিতেছি তার নাম লিখতে হবে। যদি আমি নিজে চেক নিজে লিখি তাহলে নিজ লিখতে হবে। ভাই এখানে আরেকটা কথা, হয় পুরো চেকটা ইংরেজিতে লিখবে না হলে বাংলাতে লিখবা। এখানে বাংলা লিখলে এখানে ইংরেজিতে লিখলে এরকম হবে না। তাহলে এখানে আমরা নিজ লিখবো অথবা মাইসেলফ লিখবো ইংরেজিতে লিখলে। এরপর টাকার ডিজিটটা, টাকার ডিজিট এখানে আমরা লিখবো হচ্ছে যাই কত টাকা, ধরলাম হচ্ছে 1000 টাকা, তাহলে 1000 লিখলাম। আর অবশ্যই টাকার পরে এরকম একটা দুটো আঁক টান দিতে হবে শুরুতে শেষে, নাহলে কি হবে? তুমি লিখলে 1000, এখান দিয়ে জাস্ট একটা শূন্য বাড়াই দিল, কত হয়ে যাবে? 10000। কেমন? আচ্ছা, তাহলে এই যে এই জায়গাগুলো বা আরেকটা শূন্য লাগাই দিতে হবে। তুমি এখান দিয়ে 1000 লিখলে, কেমন? 1000 টাকা। তোমার বলবো যে এখান দিয়ে জাস্ট 1 লক্ষ লাগা দিবে, 1 লক্ষ 1000 টাকা, এরকম হয়ে যাবে। বিশাল আকারে এরকম চেক জালিয়াতি করা যায়। তো এই পেটুর মধ্যে মানে যাকে যদি আমি দেখতেছি যে রিফাতকে টাকাটা দিব, তাহলে এখান দিয়ে রিফাত লিখবো। আর টাকা হচ্ছে যে এখানে অঙ্ক বা কথা, এখান দিয়ে অঙ্ক লিখবো, এখান দিয়ে কথা লিখবো। আর সিগনেচার এখান দিয়ে একটা দিব এবং অপর পিঠে চেকের যে অপর পিসটা আছে এই অপর পিসটা আমরা কোনাকুনির পিছনে চেকের যে পিসটা ওখানে আছে ওখানে একটা সিগনেচার দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা চেক আবার দুই প্রকার। একটা হচ্ছে যে মোবাইলটা কই, আচ্ছা এখানে দুইটা চেকের প্রকার ভেদ আছে, আমি তোমাদেরকে দেখাতেছি। আচ্ছা, একটা হচ্ছে যায় সাধারণ চেক আর একটা হচ্ছে যায় এমআইসিএস চেক। দেখো এই চেকের মধ্যে দেখতে ক্যামেরাতে দেখা যায় কিনা, এই চেকটার মধ্যে যদি তোমরা খেয়াল করো, এবার দেখা যায়। আচ্ছা, এই চেকটা যদি তোমরা দেখো ভালো করে, এই চেকের মধ্যে এখানে যদি ভালো করে খেয়াল করো, তোমরা জুম করে নিও, কেমন? পে টু থাকে, টাকা থাকে, ইয়া থাকে। আর এখানে যে সেভিং নাম মানে অ্যাকাউন্ট নাম্বার এগুলা ওই যে জাস্ট এমনিতে লেখা থাকে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ব্যক্তির নাম নাই। তো এটা আমারই অ্যাকাউন্ট, আমার কোনো নাম নেই। কিন্তু তোমাদেরকে যদি একটু পরে পেজটাতে আমি নিয়ে যাই, একটা এমআইসিএস চেক দেখাই, এই এমআইসিএস চেকটা ভালো করে খেয়াল করো। এই এমআইসিএস চেক একই ব্যাংকের চেক, কিন্তু ভালো করে খেয়াল করো এখানে আমার নাম লেখা আছে জাহিদুল ইসলাম, ঠিক আছে? আবার এই অ্যাকাউন্ট নাম্বারও থাকে। যদি আমি অ্যাকাউন্ট নাম্বারটা কেটে দিছি নিরাপত্তার সাথে, মানে অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওই ব্যক্তির নামও থাকে। এটা হচ্ছে এমআইসিএস চেক। আবার নিচে দেখবা যে কিছু মেশিন কোড থাকে। এমআইসিএস চেক অনেক বেশি নিরাপদ। আর আধুনিক ব্যাংকিং এ, আধুনিক যে ব্যাংকিং সেক্টর গুলো আছে, ধরো যে টাকা ট্রান্সফার বা ডাক কাটা চেক, একটু পরে যে জিনিসগুলো শেখাবো, অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে এমআইসিএস চেক গ্রহণযোগ্য। সাধারণ এর আগে যে চেকটা দেখালাম, এই যে এখানে যে চেকটা দেখালাম তোমাদেরকে, এই চেকটা কিন্তু সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নিবে না, হ্যাঁ? এটা এমআইসিএস চেক না। এমআইসিএস চেক কিভাবে বুঝবা? এমআইসিএস চেক কিছু মেশিন কোড থাকবে, আর একদম সহজ বিষয় হচ্ছে যে ওই ব্যক্তির নাম খোদাই করে লেখা থাকে এবং অ্যাকাউন্ট নাম্বারটা খোদাই করে লেখা থাকে। আচ্ছা, এবার আসেন আমাদের চেকের প্রকারভেদ। এখানে তিনটা চেক খুব ভালো করে আপনাদেরকে শিখতে হবে। কি কি? আচ্ছা, এখানে তিনটা ব্যক্তি, আদেশটা, আদিষ্ট, প্রাপক। আদেশটা হচ্ছে গ্রাহক, আদিষ্ট হচ্ছে ব্যাংক, আর প্রাপক হচ্ছে যাকে চেকটা দিছে। আদিষ্ট আর যদি মানে গ্রাহক নিজে টাকাটা নেয় তাহলে সে আদিষ্ট হবে, সেই প্রাপক হবে, যে আদিষ্ট সেই প্রাপক হবে। আচ্ছা, চেকের তিন প্রকার চেক আমরা খুব ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে বাহক চেক, আর একটা হচ্ছে হুকুম চেক, আর একটা হচ্ছে দাগ কাটা চেক। এই তিন প্রকার চেক থেকে একটা সৃজনশীল আসবে মাস্ট। যদি যদি ওই যে চেক, আমাদের যে চেকটা আছে, এই চেকের এই পেটুর মধ্যে যদি যে কেউ চেকটা উত্তোলন করতে পারে, নির্দিষ্ট কোনো নাই, কোনো ব্যক্তিকে বললো না, যে চেকটা নিয়ে যাবে ব্যাংকে তাকে টাকা দিয়ে দিবে ব্যাংক,
ওটাকে বলা হচ্ছে বাহক চেক, সবচাইতে কম নিরাপদ। আর যদি আমরা এখানে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বলে দিই, এই ব্যক্তি বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে দিতে হবে, এর বাইরে কাউকে দেওয়া যাবে না। বললাম মিস্টার আবরারকে এই টাকাটা দিতে হবে, তাহলে এটা হচ্ছে হুকুম চেক, শুধু ওই আবরারকে দিতে হবে, অন্য কোনো কিন্তু পারবে না, অন্য কেউ টাকাটা তুলতে পারবে না। কথা হচ্ছে সে যে আবরার কেমনে নিরাপত্তা পাবে, আমি যাই বলবো যে আমি আবরার, আমাকে টাকাটা দেন, সেজন্য এখানে জাস্ট এটা হিসাবে যে যাকে দেওয়া হয় তার সাইন নিতে, সাইন নিয়ে পাইকারতে বা যে এনআইডি কার্ড বা উপযুক্ত প্রমাণ কিছু রাখে আর কি, সে যে আপনার তাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে হুকুম চেক, নির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে। আর টাকাটা চেক হচ্ছে বাম কোণে আর আগে যদি এরকম দুটো আট টানে দেয়, আর এখানে যদি এসিপিএফ বা অ্যাকাউন্ট নাম্বার থাকে, এটাকে বলে হচ্ছে দাগ কাটা চেক। সবচাইতে নিরাপদ, সবচাইতে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। তাহলে দাগ কাটা চেক কি, সাধারণ চেকের বাম কোণে আড়াআড়ি দুটো যদি আট টানে দেয়, মাঝখানে যদি বলে যে এসিপিএফ বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, এটাকে বলে হচ্ছে দাগ কাটা চেক। তাহলে চেক আমরা শিখলাম, চেক হচ্ছে যে আদেশটা কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ। চেক তিন প্রকার, একটা হচ্ছে বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক। কোন চেক সবচেয়ে বেশি নিরাপদ, দাগ কাটা চেক। আর বাহক চেক হচ্ছে যে কেউ টাকাটা উত্তোলন করতে পারবে, হুকুম চেক হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি উত্তোলন করতে পারবে। আচ্ছা, এবার আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ বা ক খ এর জন্য শিখব। যেমন ফাঁকা চেক জিনিসটা কি, ফাঁকা চেক এটা ছোট, এগুলাকে নোট করে নিবা, নাহলে ভুলে যাবা। যদি কোন চেকের মধ্যে টাকার ডিজিট না লেখা থাকে, তখন এটাকে বলা হচ্ছে ফাঁকা চেক। তাহলে ফাঁকা চেক বিষয়টা কি, যদি কোন চেকের মধ্যে টাকার ডিজিট লেখা না থাকে, এটা হচ্ছে ফাঁকা চেক। এরপর আমরা শিখব হচ্ছে বাসি চেক। বাসি তরকারির মতো বাসি চেকও আছে। যদি কোন চেকের মেয়াদকাল কত 6 মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যায়, তাহলে এটাকে বলবো যে আমরা বাসি চেক। আর বহনকারী চেক, যদি কোন চেক বহনের উদ্দেশ্যে ইস্যু করা হয়, এটাকে বলা হচ্ছে বহনকারী চেক। আর মার্কেট চেক, যদি কোন চেকের মূল উদ্দেশ্য থাকে মার্কেট থেকে কিছু ক্রয় বিক্রয় করা, এটা হচ্ছে মার্কেট চেক। জাস্ট এগুলাই আমাদেরকে ভালো করে শিখতে হবে, কেমন? আচ্ছা, কি কি কারণে একটা চেক বাতিল হতে পারে ওটা আমরা একটু বলি। যদি পে টু, মানে এই যে অ্যাকাউন্ট, যদি টাকার ডিজিট উল্টাপাল্টা করি, ধরো কথা লিখলাম একটা, অঙ্কে লিখলাম একটা, এটা ঝামেলা, এটা টাকা দিবে না। যদি চেকটা বাস করে ফেলি, তাও টাকা দিবে না। যদি অ্যাকাউন্ট নাম্বার উল্টা লেখা থাকে, তাও টাকা দিবে না। যদি এই যে সিগনেচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিগনেচার। আমাদের যে সিগনেচার, এটা একটা তো ওদের এখানে সেভ করা থাকে, ওই সিগনেচার আর এই সিগনেচার দুটো যদি না মিলে, অবশ্যই টাকা দিবে না। আবার আমি চেক দিলাম 1 লক্ষ টাকা, আমার ব্যাংকে নাই 10 টাকা, এটাও কিন্তু দিবে না। হ্যাঁ, তাহলে অনেকগুলা কারণে, প্রায় 35-36টা কারণ আছে একটা চেক বাতিল করার। হ্যাঁ, অনেকগুলা কারণে ব্যাংক চেক বাতিল করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে সংযুক্ত ফিটা বা পুচ্ছ। চেক কি করতে পারে, মানে যেই ব্যক্তিকে আমরা চেকটা দিলাম কাকক, ওই ব্যক্তি কি করে, ওই চেকটাকে আরেকজনকে দিয়ে দিতে পারে। ধরো আমি একজন থেকে একটা চেক পাইলাম, আমি কি করলাম, আচ্ছা এই 10,000 টাকা চেক পাইলাম, আমার কাছে তো আবার 10,000 টাকা পাই, ওরে আমি 10,000 টাকা চেকটা দিয়ে দিই, আমি আর না তুলে, মানে আমি আবার তুলা আবার ওকে দেওয়া এটা না করি, আমি এই চেকটা ওরে দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি অনুমোদন করে দিতে হবে। এখন চেকটা উল্টো মানে বিপরীত বিপরীত পাতায় এটা করা যায়। এখন এটা করতে করতে যদি গণফাইল চেকে কাগজ না থাকে, মানে ওই জায়গায় জায়গা না থাকে, তখন আলাদা একটা পৃষ্ঠা যোগ করতে হয়, এটাকে বলা হচ্ছে পুচ্ছ বা সংযুক্ত। এটাকে আরেকটা নাম হচ্ছে সংযুক্ত সিটা বলে, কেমন? ঠিক আছে, এখান থেকে তোমাদের কমন পড়বে আশা করি স্যাকের অধ্যায়ে। তো স্যাকের পরে আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে যে ইলেকট্রনিক্স, আধুনিক ইলেকট্রনিক্স ব্যাংকিং, নবম অধ্যায়। এখান থেকে জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলে দিই। একটা সৃজনশীল বা ইয়া সবসময় আসে, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য। তো আমার এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে কিনা দেখি। আচ্ছা, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য কি? ধরো এটা একটা ডেবিট কার্ড, কেমন? এটা একটা ডেবিট কার্ড। আচ্ছা, এই ডেবিট কার্ড, এই প্লাস্টিকের এই কার্ডটা মূলত কি করে, এটা টাকা উঠানোর জন্য, মানে টাকা ব্যাংক থেকে যে বা এটিএম বুথ থেকে যে টাকা আমরা ওই যে 24 ঘন্টা যখন ব্যাংকিং কার্যক্রম হচ্ছে 10টা থেকে 3টা বা 4টা বা 5টা পর্যন্ত, আমরা যে কোনো সময় এই কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবো। এখন এই এটা কি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড, আমি কেমনে বুঝবো? আচ্ছা,
ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে একটাই পার্থক্য। ডেবিট কার্ডে হচ্ছে ধরো তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তুমি 10,000 টাকা উত্তোলন করতে পারবে, এটা হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড কি, তোমার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে তুমি 10,000 উত্তোলন করতে পারবা, আবার কিছু টাকা ঋণও নিতে পারবা, ওটা হচ্ছে ক্রেডিট কার্ড। আচ্ছা ভাই, সবাইকে কি ক্রেডিট কার্ড সুবিধা দেয়? না, সবাইকে ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয় না। কাদেরকে দেওয়া হয়? শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে যাদেরকে ব্যাংক মনে করে যে এটা আমার অনেক গুরুত্বপূর্ণ কাস্টমার, ওদেরকে ক্রেডিট কার্ড সুবিধাগুলো দেওয়া হয়। তাহলে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য কি? ডেবিট কার্ডে লেনদেন শুধুমাত্র যত টাকা আছে তোমার অ্যাকাউন্টে তত টাকা উত্তোলন করতে পারবে, আর ক্রেডিট কার্ডে তুমি ঋণ সুবিধাও পাবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরো এখানে থেকে টুকটাক কিছু জিনিস শিখতে হবে। যেমন এই যে এটিএম এর ফুল ফর্মটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, বিক্রয় বন্ধু সেবা, স্বয়ংক্রিয় নিকাশ করে যে সুবিধা, আন্তঃ ব্যাংকিং নিকাশ করে, এই টুকটাক বিষয়গুলোকে আমাদেরকে একটু জানতে হবে। মোবাইল ব্যাংকিং কি, এগুলো একটু জানতে হবে। এখানে জাস্ট এই অধ্যায়ে একদম কিছু না বললেই চলে, জাস্ট যেগুলো বললাম এগুলো সম্পর্কে একটু টাচ দিলাম, কি কি জিনিসটা কি একটু। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে বীমা আর জীবন বীমা, দুটো অধ্যায় আছে, সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এই দুটো অধ্যায় আমরা শেষ করে দিই। বীমা, বীমা জিনিসটা কি? আচ্ছা, কার কার বা কার কার পরিবারে বীমা আছে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যেমন আমাদের এই অধ্যায় সাবজেক্টের নাম হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আমরা এখন বীমা নিয়ে শিখব। কার 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 পরিবারে বীমা আছে আমাদেরকে একটু কমেন্টে জানাবা। আবার কি টাইপের বীমা, ওটা কি সম্পত্তি বীমা নাকি জীবন বীমা, এটা একটু জানাবা। তো আমরা তাহলে বীমা নিয়ে শুরু করি। আমাদের ক্লাস 5 শেষের দিকে বীমা। এই ক্লাসটা করলে আশা করি তোমরা সৃজনশীল 11টার মধ্যে কোনো সমস্যা হবে না। একদম তুমি 7টা দেওয়া তো কোনো ব্যাপারই না, আশা করি ইনশাআল্লাহ। এই ক্লাসটা করে যদি মানে তোমাদের তো কয়েকদিন স্যার এই যে কত এটা মানে 24 এর জন্য তো এটা অল্প কয়েকদিনে আছে, ঠিক করে 10 দিনও নাই মনে হয়, আরো কম সময়। জাস্ট এই ক্লাসটা দেখে যদি তুমি পরীক্ষা দাও আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, বীমা, বীমা কি? ধরো ঝুঁকি মোকাবেলার জন্য যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয় এটাকে বলা হচ্ছে বীমা। এখন বীমা আবার দুই প্রকার, একটা হচ্ছে যে জীবনের জন্য জীবন বীমা, আর একটা হচ্ছে সম্পত্তির জন্য সম্পত্তি বীমা। হ্যাঁ, একটা হচ্ছে জীবনের জন্য, একটা হচ্ছে সম্পত্তির জন্য। আচ্ছা, এখন বীমা কি? বীমা হচ্ছে মানুষের জীবন বা সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য বিপদ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে নির্দিষ্ট প্রিমিয়াম। নির্দিষ্ট প্রিমিয়াম মানে কি? আমরা যে বীমা প্রতিষ্ঠানকে যে টাকাগুলা দিই মাসে মাসে বা বছরে বছরে, ওটা হচ্ছে বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়ামের বিনিময়ে অপরপক্ষ কর্তৃক নিশ্চয়তা, প্রতিষ্ঠানকে আমরা টাকা দিচ্ছি, তার বিনিময়ে ওরা আমাদেরকে কি দিচ্ছে? নিশ্চয়তা দিচ্ছে। তো সম্পত্তিটা যদি নষ্ট হয় আমি টাকা দিব, বা তোর ওই ব্যক্তিটা যদি মারা যায় বা যার নামে বীমা করা হয়েছে ওই ব্যক্তিটা যদি মারা যায় তার ক্ষতি মোকাবেলার জন্য আমি টাকা দিব বা এত নির্দিষ্ট পরিমাণ টাকা দিব। এই যে নিশ্চয়তা বা ঝুঁকি গ্রহণ এবং ক্ষতিপূরণের অঙ্গীকার নামাকে বলেছে বীমা। কেমন? আচ্ছা, বীমা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বীমা, এই সম্পত্তি বীমাকে বলতেছে সাধারণ বীমা, আর হচ্ছে জীবন বীমা। আর বীমা কারা? বীমা সরকারি, আচ্ছা বীমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কি? আইডিআর, কেমন? ইন্স্যুরেন্স একাডেমি এন্ড রেগুলেটরি অথরিটি। আচ্ছা, এখন বীমার যে নীতিগুলো আছে এই নীতিগুলো আমরা, আচ্ছা এখানে তাহলে কি কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা। আচ্ছা, বীমা গ্রহীতা কারা? আমরা জনগণরা যারা বীমা করি। আর বীমাকারী কারা? বীমাকারী হচ্ছে প্রতিষ্ঠানরা যারা বীমা আমাদের বীমাগুলো রিসিভ করে। আচ্ছা, এখন এখানে কয়েকটা মূল নীতি আছে, একটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ, খুবই ভালো করে বুঝতে হবে বীমাযোগ্য স্বার্থ। ধরো এই বাড়ির মালিক আমি হলে আমি এই বাড়ির নামে বীমা করতে পারবো। বীমাযোগ্য স্বার্থ মানে কি? ওই জিনিসটা তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে। চূড়ান্ত বিশ্বাস, অবশ্যই বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে বিশ্বাস থাকতে হবে, একজন আরেকজনকে সঠিক তথ্য দিতে হবে। ক্ষতিপূরণ আছে স্থলাভিষিক্ততা, স্থলাভিষিক্ততা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, স্থলাভিষিক্ততা আমাদেরকে বুঝতে হবে। স্থলাভিষিক্ততা মানে কি? আচ্ছা, ক্ষতিপূরণ যারা বলতেছে বীমা সম্পত্তি বীমার ক্ষেত্রে সামগ্রিক ক্ষতিতে বীমা কোম্পানি বীমাকারীকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করে, কিন্তু সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তি ভগ্নাবশেষ বা এত সংক্রান্ত দাবি বহাল থাকে। আচ্ছা, আমি খুব সহজ করে বুঝিয়ে বলি। ধরো এই জাহাজের বীমা করলাম,
এই জাহাজে বীমা করার পরে এই জাহাজটা আসলে ক্ষতি হয়েছে, ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে বা ডুবে গেছে। আচ্ছা, এখন এই বীমা প্রতিষ্ঠান, ধরো এবিসি বীমা প্রতিষ্ঠানের সাথে আমরা বীমা করছি আমাদের জাহাজের, ওরা আমাদের বীমা দাবি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ক্ষতিপূরণ ছিল, 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে। এখন এই জাহাজটা যদি উদ্ধার করে 1 টাকাও বিক্রি করতে পারে, এই এই 1 টাকা পাবে ওই বীমা কোম্পানি। মানে কি, সে আমার ক্ষতিপূরণ তো আমাকে বুঝে দিছে, এখন এই জাহাজ থেকে যত টাকা পাবে কালেক্ট করতে পারবে ওই টাকাটা সে নিজে নিবে। এটাকে বলা হচ্ছে স্থল বিশিষ্টতা নীতি। মানে কি, বীমাকারী প্রতিষ্ঠান বীমা বইটাকে যখন ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়, তখন ওই সম্পত্তিটা থেকে যদি কোনো টাকা পায়, এটা বীমা প্রতিষ্ঠান এরা মালিক হবে। এটাকে বলা হচ্ছে স্থল বিশিষ্টতা নীতি। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে যে নিকটতম কারণ, তারপর মনোনয়ন বা অধিকার ইত্যাদি আমাদেরকে ভালো করে শিখতে হবে। তারপরে এখানে আর কি কি জিনিস আমাদেরকে ভালো করে শিখতে হবে আমি বলতেছি। সমর্পণ মূল্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সমর্পণ মূল্য, সমর্পণ মূল্য মানে কি ভাইয়া? সমর্পণ মূল্য, ধরো আমি একটা বীমা করলাম 10 বছরের, ভালো করে বুঝো, এখানে বুঝার বিষয়, ভালো করে বুঝো। 10 বছরের বীমা করলাম, 1 বছর চালালাম, 2 বছর চালালাম, 3 বছর চালানোর পরে দেখতেছি যে আমার এই বীমাটা আর আমি চালাতে পারতেছি না, মানে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। 1 বছর চালালাম, 2 বছর চালালাম, 3 বছর চালালাম, এরপর আমি বন্ধ করে দিতে চাই। এখন আমি কি ওই টাকাটা পাবো? আচ্ছা, বীমাকারী এই যে বীমা মানে আমরা যে বীমা বইটারা বীমাকারী মানে প্রতিষ্ঠানের কাছে বীমা করার পরে যখন 2-3 বছর পরে আর বীমার টাকাটা চালাতে পারতেছি না, তখন বলে যে ভাই আমার টাকা আমাকে দিতে হবে। তখন যে টাকাটা পাবো ওটাকে বলে সমর্পণ মূল্য। এখন কথা হচ্ছে যে ভাইয়া, অনেক সময় দেখা যায় যে যারা বীমা করে তারা অনেক মানে যতগুলো টাকা, ধরো আমি 2 বছরে 20,000 টাকা করে 40,000 টাকা জমাইলাম ওদের কাছে, ওরা কিন্তু আমাকে 40,000 টাকা দিচ্ছে না। এখন আইন কি বলে? এটা সবার একদম ম্যাক্সিমাম পরিবারের ক্ষেত্রে এটা হয়। অনেকে কি করে, সাধারণত বীমা প্রতিষ্ঠানগুলো একটু বুঝাই শুনাই, ওই যে তাদের প্রতিনিধিগুলো বুঝাই শুনাই বীমা করাই ফেলে, বুঝে না তারা ওটাতে করে ফেলে। এরপর 2-3 বছর চালানোর পরে এরপর বলে যে না ভাই আমি আর চালাতে পারতেছি না, তখন দেখা যায় যে দুই পক্ষের মধ্যে মারামারি লাগে যায়। এরা বলে যে ভাই আমি এত টাকা জমাইছি আমারে দিচ্ছে না। এখন আইন কি বলে কত টাকা দেওয়া উচিত? আইন অনুযায়ী সমর্পণ মূল্য তখন কিছু কিছু ক্ষেত্রে সমর্পণ মূল্য পায় না। এখন আইন বলে তখনই তুমি সমর্পণ মূল্য পাবা যখন তুমি মিনিমাম সর্বনিম্ন 2 বছর প্রতিষ্ঠান মানে বীমাটা চালাইবা। তাহলে প্রথমত তোমাকে 2 বছর চালাইতে হবে। যদি তুমি 2 বছর থেকে কম চালাও তাহলে তুমি 1 পয়সাও পাবা না আইন অনুযায়ী। হ্যাঁ, তাহলে সমর্পণ মূল্য পাইতে হলে সর্বনিম্ন কত বছর চালাইতে হবে বীমাটা? 2 বছর। আচ্ছা ভাই 2 বছর চালাইলাম, 10 বছরের বীমা 2 বছর চালালাম, তাহলে কি পাবো? পাবো, তবে সর্বোচ্চ 80% দিবে তোমাকে টাকা। ধরো তুমি যদি 2 লক্ষ টাকা জমাও, ধরো 2 বছরে তুমি 2 লক্ষ টাকা, 1 বছর 1 লাখ করে বীমা করলা, 2 বছরে 2 লাখ টাকা জমাইলা। 2 বছর 2 লাখ টাকা জমালে তুমি লাভ তো বিলাসিতা, লাভ তো পাবাই না। তুমি জাস্ট তোমার মূল টাকাও ফেরত পাবা না, 2 লক্ষ টাকাও পাবা না। হ্যাঁ, 2 বছরে তুমি টাকা পাবা 1,60,000। তুমি নিয়ে তোমার টাকা জমাইলা 2 লাখ টাকা, কিন্তু তুমি লাভ তো দূরের কথা, উল্টা ফেরত পাবে 1,60,000 টাকা, 80%। তাহলে এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে বীমাটা যে করতেছি আমি চালাতে পারবো কিনা। আরে আবেগের বশে করে ফেলছি আর চালাতে পারতেছি না, তখন ওই যে বীমা প্রতিনিধিদের লাভ হবে। ওরা কেন তোমাকে এত মানে মানে তোমাকে এত মোটিভেট করতেছে বীমা করেন, আপনার ছেলের কি হবে, আপনার মেয়ের কি হবে? কারণ যে প্রতিনিধিটা তোমাকে করাইতেছে বীমা, সে যখন তুমি একটা বীমা কিস্তি দিবা সাথে সাথে সে 25 থেকে 30% টাকা পেয়ে যাবে। 20 এত, এটা যদিও বইতে নাই, জাস্ট আমি তোমাদেরকে বাস্তবিক জীবনের জন্য বুঝাচ্ছি যাতে তুমি পরীক্ষা লিখতে পারো যে বাস্তবিক জীবনে তোমাকে কেউ মানে তুমি তোমার সাথে কেউ যেন প্রতারণা করতে না পারে। যেমন বীমা কোম্পানির প্রতিষ্ঠানগুলো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমার নিজের ঘরের কথা বলে আমার বাবাকে বলতে অনেকবার বুঝাই তারা বীমা করায়। হ্যাঁ, আমি তখন এক সপ্তাহ গরম হয়ে গেছিলাম, তখন কেন করে এটা এত পরিমাণ, আরে বাবারে কত মানে ব্যাংকাররা দেখবে যে আপনি অ্যাকাউন্ট করলে করেন, না করলে না, কি আসে জামা। কিন্তু বীমা প্রতিষ্ঠানটা দেখবে যে বাড়িতে চলে আসে, আরে ভাবি আরে ভাই বীমা করেন, কেন করে এটা? কারণ যে প্রতিনিধিটা তোমার আসি করাইতেছে তোমারে, ধরো তুমি সাপোজ 10,000 টাকা একটা বীমা করলা আর ওরা মোটা অঙ্কের বীমা করা দেখবা,
10,000 টাকা যদি বীমা করায়, প্রথম কিস্তি দিলে প্রায় 3,000 টাকার উপরে টাকা ওর অ্যাকাউন্টে চলে যায়। বুঝছো? তাহলে এই যে 10,000 টাকা বীমা করালে ও টাকা কত পাইতেছে? প্রতি কিস্তিতে 10,000। দ্বিতীয় বছর দিবা না, ওখান থেকে প্রথম বছর মানে 30% আর দ্বিতীয় বছর 50 টা আসে, দ্বিতীয় বছর 1500। এরকম করে যত বছর তুমি বীমা চালাইবা প্রতি বছর ও একটা কমিশন পাবে। তার মানে ও একটা বীমা করালে পায়, যদি 15 বছর করাইতে পারে নিম্নে 15,000 প্লাস, একদিনে তার 15,000 টাকা ইনকাম, মানে কি একদম 15 বছরের ইনকাম সে করতেছে। তো এই জন্যই মূলত বীমা প্রতিনিধিগুলো আমাদের পেছনে এরকম করে, ভাই ভাইকে একটা বীমা করেন, একটা বীমা করেন, আপনার ছেলের কি হবে, আপনার মেয়ের কি হবে, আপনার পরিবারের কি হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই পুরা, আমি যদি 10 বছরের জন্য বীমা করি আমাকে আগে বুঝতে হবে থিমটা, আমি 10 বছর চালাইতে পারবো কিনা, নাহলে কিন্তু সমাপন মূল্য আমাকে বীমা আইনে বলে যে আমারে লাভটাও দূরের কথা, আমাকে মূল টাকাও দিবে না যদি 2 বছর না চালাই, আর 2 বছর চালালে 80% দিবে। আচ্ছা যাই হোক, আমাদের এমনিতে ক্লাস অনেক গুরুত্ব বড় হয়ে গেছে, আমাদের আর বলা সম্ভব হচ্ছে না, তাহলে সমাপন মূল্য আশা করি বিষয়টা বুঝছেন। প্রিমিয়াম কি, আমরা যে মাসে মাসে বাকি বছরে বছরে কিস্তিগুলো দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম। আর বোনাস কি, ধর আমি 1 লক্ষ টাকা জমাইলাম, তো মেয়াদ শেষে আমাকে, যেমন বীমা দুই প্রকার, এই জিনিসটা একটু বুঝে বলি। একটা হচ্ছে সম্পত্তি বীমা আর একটা হচ্ছে জীবন বীমা। জীবন বীমার মূল থিম হচ্ছে যাই, আমি ধরো 5 বছরের জন্য বীমা করলাম, 5 বছরের শেষে আমি যদি না মারা যাই তাহলে আমাকে 5 বছরের টাকা, যত টাকা জমাইছি সব টাকাও দিবে, প্লাস কিছু লাভও দিবে। এটা হচ্ছে জীবন বীমা, টাকা ফেরত দেয়। আর সম্পত্তি বীমার ক্ষেত্রে, সবসময় রাখতে হবে, মানে ধরো আমি এই বাড়ির জন্য বীমা করলাম, এখন এই 5 বছরের জন্য বীমা করলাম, 5 বছর শেষে ধরো 5 বছরে 5 লাখ টাকা বীমা করলাম, এখন 5 বছর শেষে এই সম্পত্তিটা কিছু হলো না, তখন আমাকে কত টাকা দিবে? 0 টাকা। মানে সম্পত্তি জাস্ট ক্ষতি হলে ক্ষতিপূরণ দিবে না, ওই টাকা দিবে। এটা হচ্ছে সম্পত্তি বীমা। আর জীবন বীমা এক প্রকার বিনিয়োগের মতোই, জীবন বীমাতেই সেজন্য বেশিরভাগ মানুষ জীবন বীমা করে। জীবন বীমা মূল কথা কি, মানুষ মারা গেলে তো ওর নমিনি, যে নমিনিকে দিয়ে যাচ্ছে ওই নমিনি টাকা পাবে, আর যদি মারা না যায় ওই ব্যক্তিটা টাকা পাবে। আর মাসে মাসে যে কিস্তিগুলো দেয় এগুলো হচ্ছে কি বৃত্তি বা কিস্তি। পূর্ণ বীমা কাকে বলে? ধরো আমরা একটা সম্পত্তি বীমা করছি এই কোম্পানি, এই বীমা কোম্পানির কাছে, এই কোম্পানি দেখতেছে যে এই ঝুঁকিটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এর কিছু অংশ বির সাথে শেয়ার করি, এটাকে বলা হচ্ছে যে পূর্ণ বীমা। এটা পরীক্ষা এইভাবে আসতে পারে, কোন বীমাতে উভয় দুটা পক্ষই বীমা প্রতিষ্ঠান থাকে, পূর্ণ বীমাতে মানে ওরা এই দেখতেছে যে তার ঝুঁকি একটু বেশি হয়ে যেতেছে, তখন সেই বীমা বির কাছে কিছু অংশ বলে যে না আমরা পুরোটা গ্রহণ করব না, আমরা কিছু অংশ সেল করে দিব, মানে আমরা এই বীমার কিছু অংশ আরেকটা বীমা কোম্পানির সাথে বিক্রি করব বা বীমা কোম্পানির সাথে একসাথে করব, এটাকে বলা হচ্ছে পূর্ণ বীমা। আর দ্বৈত বীমা কি, আমি এই সম্পত্তির বীমা দুইটা প্রতিষ্ঠানের কাছে করছি, ওটা হচ্ছে দ্বৈত বীমা। তোমরা অনেকে পূর্ণ বীমা এবং দ্বৈত বীমা এলোমেলো করে ফেলবা। পূর্ণ বীমা হচ্ছে যাই বীমা কোম্পানি আবার বীমা করছে আরেক কোম্পানির কাছে, এটা পূর্ণ বীমা। আর দ্বৈত বীমা হচ্ছে আমার একটা সম্পত্তির জন্য আমি দুই জায়গায় বীমা করছি, এটা হচ্ছে দ্বৈত বীমা। আচ্ছা, এই অধ্যায় থেকে আশা করি আর কোনো কিছু শেখা লাগবে না, যা যা শিখতে হবে আমি বলে দিছি। এরপর জীবন বীমা তো আমি বললাম, জীবন ধরো সম্পত্তি বীমা হচ্ছে সম্পত্তি নষ্ট হলে তোমাকে আবার ওই সম্পত্তিটা এনে দিতে পারবে, কিন্তু একজন ব্যক্তি মারা গেলে কি তাকে এনে দেওয়া যাবে? যাবে না। সেজন্য সম্পত্তি বীমাকে বলা হয়েছে ক্ষতিপূরণের বীমা। কিন্তু জীবন বীমা, জীবনের বিনিময়ে জীবনটা আনা যাবে না, একটা ব্যক্তি মারা গেলে কি তাকে তো আর আনা যাবে না, তাদেরকে তার মানে কিছু টাকা দিয়ে তার কিছু মানে তাদের পারিবারিক কিছু আর্থিক অবস্থা বা আর্থিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে, কিন্তু ব্যক্তিদেরকে তো আনে দেওয়া যাবে না, এনে সেজন্য জীবন বীমাকে বলা হচ্ছে যায় জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি, কিন্তু ক্ষতিপূরণের বীমা বলা যাবে না। হ্যাঁ, জীবন বীমা জীবনের ক্ষতি অর্থ দ্বারা পরিমাপ করা যায় না বিধায় এটা ক্ষতিপূরণের চুক্তি বলা যাবে না। কেমন? আচ্ছা, জীবন বীমা কখন টাকাগুলো দেয়? কোনো ব্যক্তির মৃত্যু হলে, অক্ষম হলে, তারপর হচ্ছে বার্ধক্যজনিত কোনো সমস্যা থাকলে ইত্যাদি ক্ষেত্রে জীবন বীমা টাকা পয়সা মানে পরিশোধ করা হয়। আর পৃথিবীর সর্বপ্রথম বীমা কোনটি? ওটা হচ্ছে নৌ বীমা। পৃথিবীর সর্বপ্রথম বীমা হচ্ছে নৌ বীমা। নৌ বীমা অলরেডি একটা অধ্যায় আছে তোমাদের সিলেবাসে নাই, সেটা আর লাগবে না। নৌ বীমা হচ্ছে পৃথিবী, জাস্ট এটা থেকে এমসিকিউটা মনে রাখবা, পৃথিবীর সর্বপ্রথম বীমা হচ্ছে নৌ বীমা। আর সবচেয়ে জনপ্রিয় বীমা হচ্ছে জীবন বীমা। কেমন? এছাড়াও কিছু বীমা আছে যেমন সূর্য বীমা, বিবাহ বীমা, যদি বাংলাদেশে বিবাহ বীমা থাকলে ভালো হতো। কেমন? তাহলে বিয়ে করার জন্য একটা বীমা করতে পারতো তোমরা। আচ্ছা, তারপর হচ্ছে যায় তাহলে জীবন বীমা বৈশিষ্ট্য কি কি? মানব জীবন সংশ্লিষ্ট নিশ্চয়তা চুক্তি।
কেমন? তারপর বীমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে, চূড়ান্ত সদিচ্ছাস আর সমর্পণ মূল্য অলরেডি আমি বিষয়টা বুঝাই ফেলছি অনেকক্ষণ সময় দিতে, কেমন? আর মেয়াদি বীমাপত্র, মেয়াদি বীমাপত্র হচ্ছে যায় ধরো আচ্ছা মেয়াদি বীমাপত্র, বিভিন্ন প্রকার আছে, যেমন মেয়াদি বীমাপত্র যদি বীমাকারী প্রতিষ্ঠান বীমা বইটা যদি মানে নির্দিষ্ট কোনো সময়ের জন্য বীমা করে 3 বছর 5 বছর, এটা হচ্ছে মেয়াদি বীমাপত্র। আর আজীবন বীমাপত্র যদি সে সারা জীবন বলে যে আমি মৃত্যু পর্যন্ত আমি জমা রাখবো, এরপর নির্দিষ্ট পরিমাণ সময় নির্দিষ্ট টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা এত বছর পর্যন্ত আমার ওই নমিনিকে দিবা, ওটাকে বলেছে আজীবন বীমাপত্র। আর সাময়িক বীমাপত্র, এটা জাস্ট অনেকবার পরীক্ষা আসছে, সাময়িক বীমাপত্র। সাময়িক বীমাপত্র হচ্ছে যায় স্বল্প সময়ের জন্য, স্বল্প সময় বলতে কত সময়, 3 মাস থেকে 5 বছরের জন্য যদি কোনো বীমা করি, এটাকে বলা হচ্ছে সাময়িক বীমাপত্র, কেমন? আচ্ছা, এরপরে আমাদেরকে আর কি কি শিখতে হবে, বীমা চুক্তি কিভাবে সম্পাদন করতে হবে, তারপর কি কি সনদ লাগবে, বীমা দাবি আদায় কিভাবে করতে হবে, এগুলা। তো এখান থেকে যা যা পড়াইলাম আশা করি এগুলা যদি তোমরা পারো, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমার না জানলে নয়, ওই টপিকগুলো আমি শিখাই দিলাম। তো আমার ক্লাসটা করে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাইবা। এত কষ্ট করে ক্লাসটা যদি করে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ক্লাসটা শেয়ার করবা। আর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।